হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো বন্ধুরা, আশা করব তোমরা সবাই ডব্লিউপি কনস্টেবল যে এক্সামটা হতে চলেছে তার প্রিপারেশান শুরু করে দিয়েছো। তো আমরাও আমাদের এই চ্যানেলে বিভিন্ন ক্লাস দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর আজকে যে ক্লাসটা দেবো, দেখবে এই ক্লাস থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। যে টাইপের অঙ্কগুলো করাবো সেই টাইপের বাইরে কিন্তু একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে না। তো গ্যারান্টি সহকারে কথা দিচ্ছি, তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর একদম তোমাদের যে বেস্ট ওয়েতে বেস্ট টেকনিকের মাধ্যমে শেখাবো, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করাবো। সেই পুরানো দিনের গতানুগতিক ধারাতে কিন্তু অঙ্কগুলো একটাও করাবো না, দেখবে লেটেস্ট সমস্ত প্যাটার্নের মাধ্যমে তোমাদের আমি অঙ্কগুলো সলভ করাবো। তো আজকের এই প্রশ্নটা আমি যেখান থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে 2018 সালের ডব্লিউপি কনস্টেবলের যে মেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো সেখান থেকে আমি তোমাদের অঙ্কগুলো সলভ করাবো, কারণ এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। আর এবারে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে মেনের প্রশ্নগুলো তোমরা ফোকাস করবে, কারণ ডব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষা হয় 85 নাম্বারে, আর এবারে তোমাদের একটাই পরীক্ষা হবে, সেটাও কিন্তু 85 নাম্বারের। তো সেই কারণে তোমরা মেন পরীক্ষায় যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পড়বে, কারণ মেন পরীক্ষার সিলেবাসটাই কিন্তু এবারে থাকছে। তো গাইজ দেখো, এখানে যে সিম্পলিফিকেশন অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 60 দাগে এসেছিলো 2018 সালে, সেটা কিন্তু এখানে একজন ভাই করার চেষ্টা করেছিল। আমি একটা প্রশ্ন পিডিএফ আকারে সেখান থেকে নিয়ে এসেছি। তো এখানে সে এইভাবে এলসিএম আকারে করার চেষ্টা করেছিল। তো এইভাবে করলে কিন্তু অনেক টাইম নষ্ট হবে। আমি তোমাদের এমন একটা টেকনিক দেখাবো যার সাথে তোমরা জাস্ট 10 সেকেন্ডে কিন্তু করতে পারবে। তো এখানে দেখো, এই যে সিম্পলিফিকেশানটা দিয়েছে এর শেষে কী আছে দেখো, শেষে যে ভগ্নাংশটা আছে বা ফ্র্যাকশানটা আছে সেটা কী আছে দেখো, 1/4 আছে, 1/4 আছে। তো আমরা সবার আগে কী লিখবো, 1/4 আছে, তার মানে সবার আগে আমরা লিখবো এখানে 1 লিখলাম, তারপরে কী আছে 4 আছে, 4 লিখলাম, ব্যাস মিটে গেল। এরপরে দেখো কটা সংখ্যা আছে এখানে, এটার পরে দেখো 1টা 2টো 3টে আর এরপরে আছে 4টে। তো 1 2 3 4, এই 4টে সংখ্যা আছে। তো আমরা 4টে বক্স করে নেব, 4টে বক্স করে নেব, 4টে সংখ্যা যেহেতু আছে। আর একটা বক্স এখানেই করে নিলাম। এবারে দেখো এখানে এই 1/4 নেওয়ার পরে আর কটা সংখ্যা থাকছে, এই 1 থাকছে একটা, এই 1 একটা, আর উপরে থাকছে 11। তো এই বক্সের নিচে আমরা লিখব 1, তারপরের বক্সের নিচে লিখব 1, তারপরের বক্সের নিচে লিখব 11। এবারে দেখো এই সাইডে কি আছে, এই সাইডে তোমার আছে 5-এর সামনে মাইনাস আছে। তো আমরা এই বক্সের আগে এখানে কি লিখব, 5-এর সামনে মাইনাস। এরপরে দেখো 5-এর সামনে প্লাস আছে, তো আমরা এই বক্সের ওপরে 5-এর সামনে লিখব প্লাস। এরপরে 3-এর সামনে মাইনাস আছে, তো এই বক্সের এখানে আমরা লিখব 3-এর সামনে মাইনাস। তো ব্যাস আমাদের এইটুকু কাজ করে নিলাম, মানে আমাদের এই যে ম্যাথটা 90% সলভ হয়ে গেল। এবার দেখো কি করব, এই যে 1/4 এর সামনে প্লাস ছিল, তাহলে আমরা এই 1 আর 4 এটাকে কি করব, যোগ করব। 1 আর 4 যোগ করে আমরা কত পাবো দেখো, 5 পাবো। তো এই বক্সে আমরা 5 লিখলাম। এবারে আমাদের কাজ কি, এই 5 আর উপরে 5 গুণ করা, তাহলে 5 5 25, আর এই 4 আর এই 1 গুণ করব, তাহলে কত হচ্ছে 4 1 4। তো মাইনাস ছিল, তো 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21। তো আমরা এই বক্সের ভিতরে কি লিখব, বক্সের ভিতরে আমরা 21 লিখলাম। এবারে দেখো 21-এর ওপরে আছে 5, তার সামনে প্লাস আছে কিন্তু, তো 5 21 কত হয় 105, আর এখানে এই 5 আর এই 1 গুণ হবে, এই দুটো গুণ হবে। তো 5 21 105 আর 5 1 5, তো দুটো যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 110, কারণ এখানে প্লাস ছিল, তাই যোগ করছি। এবারে দেখো এই 110-এর উপরে কী আছে 3 মাইনাস, তো 110 আর 3 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 330, আর এখানে দেখো এই 21 আর 11 এইভাবে গুণ করতে হবে, বারবার যেটা করে আসছি। তো 21 আর 11 গুণ করলে তোমাদের হবে, এই সাইডে একটু ছোটো করে গুণ করে নেবে যদি তোমরা না পারো, তার মানে এটা হচ্ছে 231। তো 330 থেকে আমরা এবার 231 কী করবো দেখো, এখানে 3-এর সামনে মাইনাস ছিল, বিয়োগ করে দেবো। তো 1 উপরে 0, তার মানে এটাকে 10 ধরে নিলাম, 9 হাতে 1 9 99। তাহলে এই 99টা আমরা এই বক্সে লিখলাম, এই বক্সে 99টা লিখলাম। তো আমাদের লাস্ট বক্সে কী পেয়েছে 99, তো এটা তোমরা ভগ্নাংশের উপরে রাখো। আর তার আগের বক্সে কী পেয়েছি 110। তো এখন যদি আমি দুটোকে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 9 11 99, আর 11 10 কত হচ্ছে 110, তাহলে 9/10। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 9/10। তো এটা দেখো, এটা কিন্তু হাতি ঘোড়া কিন্তু খুবই কঠিন ব্যাপার না, আমি তোমাদের জাস্ট একটা সিম্পল ওয়েতে শেখালাম। তোমরা ভিডিওটা পজ করে দেখবে, খুবই কিন্তু ইজি, তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু টাইম নিয়েছি। তাছাড়া এই ভাই এখানে যেভাবে করেছে, যিনি করেছেন ভাই হোক বা দিদি হোক, তারা কিন্তু সে কিন্তু এইভাবে এলসিএম করে গেছে। এইভাবে করলে কিন্তু প্রচুর টাইম নষ্ট হবে। জাস্ট আমি যেভাবে দেখালাম এইভাবে বক্স করে যার সামনে মাইনাস আছে তার সামনে মাইনাস রাখবে, যার সামনে প্লাস আছে তার সামনে প্লাস রাখবে। তো এইভাবে করলে কিন্তু দেখবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস এবার আমরা পরের অঙ্কটা দেখব কী বলছে। তো
তো এখানে দেখো এবার লসাগু গসাগু থেকে একটা অঙ্ক আছে। তো তোমাদের আমি কালকে একটা ক্লাস নিয়ে বলেছিলাম ভিডিওতে যে লসাগু গসাগু থেকে কিন্তু তোমাদের 25টা অঙ্ক থাকবে, তার ভিতরে 3 থেকে 4টি অঙ্ক তোমরা লসাগু গসাগু থেকে পাবে। তো অঙ্কটা কী বলছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 আর 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলবে তখনই যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি দেখো, 12, 16 আর 36। তো 12, 16, 36-এর আমরা কী করব, এলসিএম বা লসাগু। তো এটা কত দিয়ে যাবে, এটা প্রথমে তুমি 2 দিয়ে করো, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 18 দুগুণে 36। এরপরে আবার 2 দিয়ে তুমি করতে পারবে, 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে তো 3 বার যাবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 বার যাবে, আর 18কে 2 দিয়ে ভাগ করলে 9 বার যাবে। তো এবারে দেখো, এবারে আবার 3 দিয়ে যাচ্ছে দেখো, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 বার যাবে, 4কে তো 3 ভাগ করে না, আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3 বার যাবে। এখন আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি 2, 2, 3, 4, 3, এইগুলোকে সব গুণ করলে আমরা এদের কী পাবো, লসাগু পাবো। তো সেই সংখ্যাগুলো কী কী পাচ্ছি আমি এই সাইডে লিখি এক এক করে, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4। তো দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, আর 36 4 কত হয়, 144। এখন দেখো এই 144 হচ্ছে এদের লসাগু। তো 144 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে এই 12, 16 আর 36 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বাট এখানে বলছে 7 অবশিষ্ট থাকবে, মানে 7 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের কাজ কি, এই যে লসাগু 144 পেলাম তার সাথে যদি আমি 7 যোগ করে দিই তাহলে কি হবে, 151। তার মানে এই 151কে যদি তুমি প্রতি ক্ষেত্রে 12, 16 আর 36 দিয়ে ভাগ করো তাহলে কি থাকবে, 7 ভাগশেষ থাকবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো। এইরকম টাইপের অঙ্ক থাকলে জাস্ট এলসিএম করবে, করে যেটা বলবে অবশিষ্ট থাকবে সেটা যোগ করে দেবে, দিলেই তোমাদের উত্তর চলে আসবে। এর পরের অঙ্ক দেখো, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ থেকে ছিল। তো সিম্পল ইন্টারেস্ট থেকে তোমাদের দুটো অঙ্ক, 2 থেকে 3টি অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে থাকবে। তো এখানে দেখো কি বলছে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 900 টাকার 8 বছরের সুদের সমান হবে। তো তোমরা সবাই জানো সরল সুদের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে কি, সরল সুদ I = P/100। এখানে P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, T হচ্ছে টাইম, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো এখানে আমাদের বলছে সমান হবে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ, 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে। তো আমাদের দুটো সুদ সমান করতে হবে। তো আমরা এই ফর্মুলায় ফেলে দেবো। ফর্মুলাটা কী বলছে, P/100। তো এখানে প্রিন্সিপাল হচ্ছে 900 টাকা, 900 গুণিতক রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6, টাইম তো বার করতে হবে, তো টাইমটা এখানে T রাখলাম, আর নিচে হচ্ছে 100 ইকুয়াল টু কিসের সাথে সমান হবে দেখো, 540 টাকার 5% হারে 8 বছরের সুদের সমান হবে। তো এখানে দেখো নিচে 100 100 ক্যান্সেল হয়ে গেল, এরপর একটা 0, এই 0 ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 6 আর 9 যদি আমি গুণ করি, 6 9 54, 540, 540, 6 আর 9 গুণ করে কত পেলাম, 540। তো এগুলো কাটো, তো এখানে থাকছে 54। এখন 54 দিয়ে এটাকে কাটলে 10 বার যাবে, জাস্ট একটু কাটাকাটি করতে হবে। 10কে 5 দিয়ে কাটলে 2 বার যাবে, আর 8কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 4 বার যাবে। তো কাটাকাটিটাই শুধু করলাম এখানে। 8 8 তাহলে T = কী পাচ্ছি, T = 4 পাচ্ছি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। তোমরা জাস্ট এই ফর্মুলায় ফেলে দিয়ে দুটো রেট অফ ইন্টারেস্ট যেহেতু সমান হবে বলেছে, সুদ সমান হবে, তার জন্য আমি সুদটাকে সমান করলাম, করে কিন্তু একটু ক্যালকুলেশন করলাম, রাইট অ্যান্সার কী পেয়ে গেলাম, অপশন নাম্বার বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বারবার করে বলছি সিম্পল ইন্টারেস্টটা ভালো করে দেখে যাবে, সহজ সহজ অঙ্ক থাকে এখান থেকে 2 থেকে 3টে অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো আরেকটা লসাগু গসাগু থেকে এসে, এগুলো কিন্তু মেন পরীক্ষার প্রশ্ন। তো এই টাইপেরই প্রশ্ন থাকবে, এর থেকে একটু মডারেট হতে পারে বা এই টাইপেরই থাকবে, কিন্তু কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের হবে না। তো এখানে বলছে দুটি সংখ্যার গুণফল 4032, তাদের গসাগু 12 হলে লসাগু কত। তো আমরা সবাই জানি সংখ্যা দুটির গুণফল = লসাগু গুণ গসাগু। তো সংখ্যা দুটির গুণফল কত আছে, 4032। ফর্মুলা ছিল সংখ্যা দুটির গুণফল কিসের সাথে সমান হয়, লসাগু আর গসাগুর সাথে সমান হয়। তো এখানে গসাগু কত, 12, লসাগু বার করতে হবে, এলসিএম বার করতে হবে। তো 4032কে 12 দিয়ে ভাগ করলে আমাদের এলসিএম বেরিয়ে আসবে। তো 4032কে এখন তোমরা 12 দিয়ে সবাই ভাগ করতে পারবে, এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার না। তো এখানে দেখো তুমি 3 দিয়ে যখন যাবে তখন এটা কত হচ্ছে, 36, 4 43, আবার 3 দিয়ে যাবে তাহলে কত হচ্ছে, 36, এরপরে কত হচ্ছে, 13, 7 2, তাহলে 6 12 72। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা জাস্ট ফর্মুলায় ফেলে দিলে হয়ে যাবে যে সংখ্যা দুটির গুণফল কিসের সাথে সমান হয়, গসাগু মানে এইচসিএফ ইন্টু এলসিএম। এলসিএম মানে লসাগু, গসাগু ইন্টু লসাগু এর সমান হয়। তো এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো এলসিএম আমরা বের করে ফেললাম 4032কে 12 দিয়ে ভাগ করে।
এরপরে দেখো এই টাইপের কিছু কিছু ইজি অঙ্ক থাকবে যেগুলো সবাই তোমরা পারবে। কোনো টাকার 12% যদি 63 টাকা হয় তাহলে 40% কত? তো এটা ওয়েকিং নিয়মের অঙ্ক। দেখো 12% কত এর সমান? 12% হচ্ছে 63 টাকার সমান। তাহলে 1% কত হবে? 1% কম হবে, তার মানে 1% হবে 63/12। আর বলেছে 40% কত হবে? তো এটা আমি একবারই করতে পারতাম জাস্ট বোঝানোর জন্য। তো 40% হবে 63 গুণ 40/12। এখন কাটাকাটি করলে তোমরা রাইট অ্যান্সার পেয়ে যাবে 210। এখানে কেটে দেখো একটু কত হচ্ছে। 4 10 40, 3 4 12, 3 21 63, 21 10 210। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। তো বন্ধুরা পরের অঙ্ক দেখো 34 নম্বর প্রশ্ন। কি বলছে? এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। তো দুধ কিনেছিল সে, একদম পিওর বিশুদ্ধ দুধ কিনেছিল, কিন্তু সেখানে সে জল মিশ্রিত করেছে। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যে দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তো এই টাইপের প্রশ্ন করতে গেলে দেখো কিছু করার দরকার নেই, শুধুমাত্র যে প্রফিটটা দিয়েছে 20%, সেই 20%কে আমরা জাস্ট ভগ্নাংশ করব। তো 20%-এর ভগ্নাংশ তোমরা সবাই বের করতে পারো। তো 20%-এর জন্য নিচে 100 আসে, তো একটা শূন্য কাটলো, 2 দিয়ে যদি কাটি 2 1 কে 2, 5 2 10। তো কত হচ্ছে ভগ্নাংশটা? 20%-এর ভগ্নাংশ তোমরা সবাই পারো 1/5। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 25% মানে 1/4। তো এইভাবে এগুলো দেখা মাত্রই তোমরা করবে। এগুলো কিন্তু এভাবে কেটে কেটে করতে গেলে টাইম নষ্ট হবে। আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম। তো 1/5, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1/5 লিটার। তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তার মানে যদি 5 অনুপাত যদি দুধ থাকে, তাহলে সেই 5 অনুপাত দুধের মধ্যে 1 অনুপাত জল মেশানো হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। এর পরের অঙ্ক দেখো, খুব একটা ভালো অঙ্ক, 35 দাগের অঙ্ক। তো লাভ ক্ষতি থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে তোমাদের আমি কালকেই বলেছি 3 থেকে 4টা প্রশ্ন থাকবে প্রফিট অ্যান্ড লস থেকে। তো প্রফিট অ্যান্ড লস কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো করে গেলে, আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছি, যারা ভিডিওটি দেখছো না তাদের কিন্তু অনেক মিস করছো। কালকে যে যে টপিকগুলো আমি বলেছি অঙ্কের ওপরে, সেই ভিডিওটা দেখে নিও, ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে। সেই টপিকগুলো করে গেলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর তোমরা করতে পারবে। 25টার ভিতরে কিন্তু 20টা মিনিমাম অঙ্ক তোমরা করেই আসবে, যে টপিকগুলো কালকে বলেছি। তো বলছে একটি গরু ও ঘোড়ার মোট মূল্য হচ্ছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% আর গরুর মূল্য 40% বাড়ালে উভয়ের মোট মূল্য 3200 টাকা হয়। তো ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তো প্রথমে ছিল 2400 টাকা, ঘোড়া আর গরুর মোট মূল্য বেড়ে হয়েছে কত? 3200 টাকা। এখন বেড়েছে কত? দেখো বেড়েছে কত? বেড়েছে হচ্ছে 800 টাকা। 2400 থেকে 800 যোগ করলে 3200 হয়, 800 টাকা বেড়েছে। তো এখানে বলছে দেখো ঘোড়ার মূল্য 30% আর গরুর মূল্য 40% বাড়ালে মোট মূল্য হচ্ছে 3200 টাকা। তো একটা জিনিস আমরা যদি ধরে নিই যে ঘোড়া আর গরুর মূল্য যদি 30% করে বাড়তো, 30%, তাহলে কত টাকা বাড়তো? উভয় যদি 30% করে বাড়তো তাহলে কত টাকা বাড়তো? তাহলে 2400 × 30/100, তার মানে 720 টাকা বাড়তো। বাট আমাদের বেড়েছে কত টাকা? বেড়েছে হচ্ছে কিন্তু 800 টাকা। তাহলে এই 80 টাকা যেটা বেড়েছে সেটা কিসের জন্য? সেটা গরুর মূল্য 10% বেড়েছে, কারণ ঘোড়ার মূল্য 30, গরুর মূল্য তার থেকে 10 বেড়েছে, তাই জন্য কিন্তু 80 টাকাটা বেড়েছে। ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু আবারও বলছি, দেখো প্রথমে মোট মূল্য ছিল 2400 টাকা, মূল্য বাড়ার ফলে হয়েছে 3200, বেড়েছে কত? 800 টাকা। এবার আমরা ধরে নিচ্ছি যদি উভয় মূল্য 30% করে বাড়তো, মানে ঘোড়াও 30 গরুও 30, তাহলে তাদের মূল্য হতো 720 টাকা বাড়তো। বাট বেড়েছে 800 টাকা। কত টাকা বেশি বেড়েছে? 80 টাকা বেশি বেড়েছে। তো 80 টাকা বেশি বাড়ার কারণ কি? 10% গরুর মূল্য বেড়েছে, সেটার জন্য 80 টাকা কিন্তু বেশি হয়েছে। তো 10%-এর ভ্যালু যদি 80 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 800 টাকা। তাহলে এই 2400 টাকার ভিতরে গরুর মূল্য কত? 800 টাকা। তাহলে বাকি 2400 থেকে 800 বিয়োগ করলে ঘোড়ার মূল্য কত হয়ে যাবে? 1600 টাকা। তাহলে এখানে বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তো গরুর মূল্য 800 টাকা, ঘোড়ার মূল্য 1600, তাহলে 800-এর সঙ্গে 2 গুণ করলে পাবে হচ্ছে 1600। তো ঘোড়ার মূল্য গরুর মূল্যের থেকে 2 গুণ বেশি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা না বুঝতে পারলে পজ করে করে দেখবে, খুবই কিন্তু সহজ মেথডে করিয়েছি। XYZ কিছুই কিন্তু ধরে তোমরা করবে না, তাহলে কিন্তু অঙ্ক নামাতে গেলে অনেক টাইম লাগবে। পরের অঙ্কটা দেখো, এর আগের ক্লাসে আমি করেছিলাম সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। তো এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষায় থাকে। কি বললাম? সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ মানে একটা মানে পার্সেন্টেজ বাড়ছে বা একটা কম হচ্ছে বা দুটো একসাথে বাড়ছে। তো সেই ক্ষেত্রে ফর্মুলা তোমাদের আমি বলে দিয়েছিলাম কি? x + y + xy বাই হচ্ছে 100%। তো এখানে দেখো দৈর্ঘ্য প্রথমে 15% বাড়ছে, তার মানে কত হবে? +15। তারপরে 15% কমছে, তার মানে -15 প্লাস, তারপরে কী হবে? 15 × -15 বাই হচ্ছে 100। তো এটাই হচ্ছে ফর্মুলা। তো এখানে -15 + 15 কেটে 0 হয়ে গেল, আর এখানে 15 15 হচ্ছে 225, তার আগে মাইনাস ছিল তো -225/100। তো 225কে 100 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 2.25, -2.25, তার মানে কি হচ্ছে? হ্রাস হচ্ছে। তো -2.25 মানে 2.1/4% হ্রাস পাবে। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবে, একটা যখন বাড়বে আর সেম পার্সেন্ট যদি কম হয়, তো সবসময় কী হবে? যেটা হ্রাস আছে সেটাই উত্তর হবে। ঠিক আছে? তো 2.1/4, তার মানে এখানে এটা ক্যান্সেল হয়ে যেত অপশান। তো 2.1/4% কী হবে? হ্রাস হবে।
তো গাইস পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা প্রশ্ন। আমি তোমাদের বারবার করে বলছি লাভ ক্ষতি থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকবে। এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখে যাবে, কারণ এখান থেকে দেখে গেলে 4টে নাম্বার কিন্তু পাওয়া কোনো কঠিন ব্যাপার না। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12%-এর সমান। তাহলে বিক্রয় মূল্যে 10% কী হচ্ছে, ক্রয় মূল্যে 12%-এর সমান। তাহলে বিক্রয় মূল্যে 16%, ক্রয় মূল্যে 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? তো একদম সহজ অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক আর হয় না। দেখো, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, যেটাকে আমরা সহজে সিপি বলি সংক্ষেপে, আর সেলিং প্রাইস মানে এসপি, এটাকে আমরা সংক্ষেপে বলি। তো দেখো 10% বিক্রয় মূল্যের 10%, তার মানে আমরা ধরলাম 10 এসপি কিসের সমান হয়ে যাবে, ক্রয় মূল্যের 12%, তাহলে 12 সিপি এর সমান হয়ে যাবে। পার্সেন্টেজ লিখলাম না, কারণ উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যায়। তো এবারে দেখো এসপি বাই সিপির রেশিওটা কত পাচ্ছি, এসপি বাই সিপি পাচ্ছি 12/10। এখন এটাকে যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 6/10 পাবো, 5 পাবো। তার মানে এসপি হচ্ছে 6 অনুপাত আর সিপি হচ্ছে কত, সিপি হচ্ছে 5 অনুপাত। তার মানে এটার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে কত পাচ্ছি, তার মানে এসপি বা বিক্রয় মূল্য পাচ্ছি 600 টাকা আর ক্রয় মূল্য পাচ্ছি 500 টাকা। যদি আমি 100 গুণ করি, উভয় ক্ষেত্রে রেশিওর উপর নিচে 100 গুণ করে 600 500 পাবো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এখন এটা আমাদের রাইট অ্যান্সার কিনা সেটা চেক করার জন্য আমরা এটাকে ফলো করতে পারি। দেখো বিক্রয় মূল্যে 16%, ক্রয় মূল্যে 18%-এর থেকে 6 টাকা বেশি। তো বিক্রয় মূল্যে 16% মানে 600 এর 16% কত হবে, 600 এর 16% যখন তোমরা বের করবে তখন পেয়ে যাবে কত, 96। আর 500 এর 18% যখন বের করবে তখন কী পাবে, 500 এর 18% পাবে, 500 × 18/100 মানে 90 পাবে। তো এখানে বলছে দেখো বিক্রয় মূল্যে 16%, ক্রয় মূল্যে 18%-এর থেকে 6 টাকা বেশি। তো এখানে বিক্রয় মূল্য 96, 16% আর ক্রয় মূল্যে 18%, 90, 6 টাকা বেশি হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার এ। একদম সহজ অঙ্ক, শুধু এখানে উপরেরটাই শুধু রেশিও বার করলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছ, নিচেটা শুধু চেক করার জন্য। এরপরে অনুপাত থেকে একটা প্রশ্ন থাকবেই, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে একটা প্রশ্ন থাকে। তো তোমরা রেশিওটা দেখে যাবে, খুবই সহজ অঙ্ক থাকে রেশিও থেকে। তো এখানে বলছে এ আর বি এর অনুপাত দেওয়া আছে। তো এ আর বি এর অনুপাত আমি প্রথমে এ বি সি ডি সবগুলো লিখে নেবো। তো এ বি সি ডি সবগুলো লিখলাম। তো এ আর বি বলেছে 2:3, তাহলে এ আর বি এর নিচে 2:3 লিখলাম। বি আর সি হচ্ছে 4:5, তো বি আর সি 4:5 লিখলাম। আর সি আর ডি হচ্ছে 6:7, তাহলে 6:7 আমি লিখলাম। ব্যাস মিটে গেল। এরপরে দেখো এই 3-এর এইখানে সি এইখানে ডি ফাঁকা, তো 3-এর পরে আমরা 3 বসিয়ে দেবো। তো যার পিছনে কিছু নেই তার পিছনে সেই সংখ্যায় বসবে। 4-এর সামনে কিছু নেই তাহলে 4 বসবে। 5-এর এই পিছনে কেউ নেই মানে 5 বসবে। 6-এর সামনে কিছু নেই মানে 6 বসবে। এখন বলেছে এ আর ডি এর রেশিও বার করতে, তাহলে এ আর ডি আমরা গুণ করবো। দেখো এখানে 4 দুগুণে 8, 6 8-এ কত 48, তাহলে এ কত পাচ্ছি আমরা, এ পাচ্ছি 48 আর ডি পাচ্ছি দেখো 3 5 15 আর এই 7 7 15 105। তো আমরা এখান থেকে কেটে একটু ছোটো করতে পারতাম। দেখো 3 1-কে 3 আর 3 দুগুণে 6, তার মানে আমাদের কী হতো 2 দুগুণে 4, 4 4 16 হতো। তো আমরা এখানে কেটে 16 লিখলাম। আর এখানে কত 7 5-এ 35, তো 16:35। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি 16:35। কোথায় আছে 16:35, অপশন নাম্বার বি। তো পরের অঙ্কটা দেখো 66 দাগের অঙ্ক। তো এই অঙ্কটাও কিন্তু তোমাদের কিসের থেকে এসছে, লসাগু গসাগু থেকে। বারবার করে বলছি লসাগু গসাগু থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন থাকছে। তো 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তো এই টাইপের অঙ্ক থাকলে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের শুধুমাত্র লসাগু করলেই হয়ে যাবে, উত্তর চলে আসবে। তো আমরা কী কী সংখ্যা পাচ্ছি দেখো, এখানে 3 5 7 8 আর হচ্ছে 10। তো এদের আমরা লসাগু নেব। তো প্রথমে আমি 5 দিয়ে দিই, 3 5 1-কে 5, 7 8-কে তো ভাগ করবে না, 5 দুগুণে 10। এবারে কি দিয়ে যাবে, এবারে 2 দিয়ে যাবে। 3-কে তো 2 ভাগ করে না, 1 7 8-কে করলে 4 বার, 2-কে করলে 1 বার। তো এখন যে সংখ্যাগুলো আছে বেঁচে সেগুলো গুণ করে দেবো। তো 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 4, তাহলে 5 দুগুণে 10, 3 10-এ 30, 7 3 210, 210 আর 4 করলে কত 840। তো 840 সেকেন্ড আমাদের উত্তর চেয়েছে কিন্তু কিসে, মিনিটে। তাহলে আমরা 840 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে পেয়ে যাব। তাহলে 84/6 মানে 6 14 84। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 14 মিনিট। তাহলে তারা 5টি ঘন্টা 3 5 7 8 আর 10 সেকেন্ড অন্তর বাজে একসঙ্গে বাজার, আবার পুনরায় 14 মিনিট পরে তারা কিন্তু বাজবে একসাথে। তো পরের প্রশ্ন দেখো টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে আছে, খুবই ভালো প্রশ্ন। বলছে কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, আবার 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূর যেতে হবে। একটা ফর্মুলা সবসময় মনে রাখবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন স্পিডের রেশিও টাইমের সাথে কী হয়, ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ স্পিড যেটা হবে টাইম তার উল্টোটা হবে। এখন দেখো কী বলছে, কোনো স্থানে পৌঁছাতে এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার পার বেগে মানে ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার 10 মিনিট বিলম্ব হয়।
মানে তার স্পিড, এখানে প্রথম ব্যক্তির স্পিড বলা আছে, মনে করে একটা জায়গায় তারা যাচ্ছে এইভাবে, প্রথম ব্যক্তির স্পিড বলা আছে 4 কিমি/আওয়ার, আর তার টাইম কিন্তু লেট হচ্ছে, সে কিন্তু কি 10 মিনিট লেট, 10 মিনিট লেট। এরপরে আবার দ্বিতীয় ব্যক্তি, তিনি 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাহলে তার গতিবেগ কত? 5 কিমি/আওয়ার, সে কিন্তু 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে দেখো এদের মধ্যে যে টাইম গ্যাপটা, লেট মানে আমি এটাকে মাইনাস ধরলাম, 10 মাইনাস, আর এটাকে পজিটিভ, তাহলে এদের মধ্যে যে টাইম গ্যাপ 5 মাইনাস, ডিফারেন্স মানে সবসময় মাইনাস হয়, আর লেট করছে মানে -10, সে -10-এ আছে, টাইম ডিফারেন্স হচ্ছে 15 মিনিটের কিন্তু টাইম ডিফারেন্স। তো এদের মধ্যে 15 মিনিটের টাইম ডিফারেন্স হচ্ছে। তো কেন হচ্ছে দেখো, কারণ আমরা যদি দেখি এদের স্পিডের রেশিও কত? 4 আর হচ্ছে 5, একজনের 4 কিলোমিটার/আওয়ার, একজনের 5 কিলোমিটার/আওয়ার। তো এদের টাইম কী লাগবে? টাইম কিন্তু সবসময় অপোজিট হয়, তো টাইম লাগবে দেখো এই ক্ষেত্রে এই 5 এখানে আসবে, তো যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তার 5 অনুপাত টাইম লাগবে, যে 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে তার 4 অনুপাত টাইম লাগবে, মানে তার টাইমটা কম লাগবে। যে বেশি গতিতে যাবে তার টাইম তো কম লাগবে, আর যে কম গতিতে যাবে তার টাইমটা বেশি লাগবে। এখন দেখো এখানে টাইম 1 অনুপাত কম লাগছে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। আর এই 1 অনুপাতের ভ্যালু কত? এই 1 অনুপাতের ভ্যালু কিন্তু আমরা পেয়েছি কত? 15 মিনিট। 1 অনুপাতের ভ্যালু 15 মিনিট। তো এখানে যে কোনো একটা রেশিওর ভ্যালু বার করে তুমি এই স্পিডের সাথে গুণ করে দিলে ডিস্টেন্স পেয়ে যাবে, কারণ ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এখানে যদি 1 অনুপাতের ভ্যালু 15 হয়, তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হবে? 4 15 60, তাহলে 4 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 4 15 60 মিনিট, আর 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 60 মিনিট মানে কত? 1 আওয়ার বা 1 ঘন্টা। এখন আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে, তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি টাইম 1 ঘন্টা, আর স্পিড হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তো 5 × 1, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 5, টাইম 1 ঘন্টা, তাহলে 5 × 1 = 5, তাহলে ডিস্টেন্স কত হলো? 5 কিলোমিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তোমাদের টাইম গ্যাপটা কিন্তু বার করতে হবে। দেখো একজনের 10 মিনিট কম লাগছিলো, সেটাকে আমি কি ধরলাম? -10 মিনিট, -10 মিনিট। একজনের বেশি মানে কম লাগছে, 5 মিনিট আগেই পৌঁছাচ্ছে, 5 মিনিট বিলম্ব, সেটাকে আমি -10 মিনিট ধরেছি, আর 5 মিনিট আগে পৌঁছাচ্ছে সেটাকে আমি +5 ধরেছি। তো এদের মধ্যে যে টাইম ডিফারেন্স সেটা বার করলাম, 5 মাইনাস -10, তার মানে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, 5 + 10 মানে 15। তো এদের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 15, আর এখান থেকে কিন্তু রেশিও থেকে সেই টাইম গ্যাপটা আমি বের করে নিয়েছি, কারণ 1 অনুপাত এর কম লাগছে, সেই 1 অনুপাতের ভ্যালু 15 মিনিট, 4 অনুপাতের ভ্যালু পেয়ে গেলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করে উত্তরটা পেয়ে যাচ্ছে। এরপরে বসে দেখো, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। তাহলে এখানে দেখো সে 17তম ইনিংসে কত রান করছে? 17তম ইনিংসে সে করছে 85 রান, ঠিক আছে। তো 16 বারের রানের গড় অপেক্ষা কত বেড়েছে? 3 বেড়েছে। তো আমাদের এই 17তম ইনিংসের আগের ইনিংস কত ছিল? 16, আর রানের গড় কত বেড়েছে? 3, তাহলে এই 16-র সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত পাবো? 48। তো এই 85 থেকে 48 যদি আমি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? 37। তো 17 বারের খেলাতে রানের গড় কত হবে? 37। তো এইভাবে কিন্তু জাস্ট 10 সেকেন্ডে তোমরা বার করতে পারো, আর কেউ যদি চাও তাহলে এইভাবে ধরে নিতে পারো যে 16তম ইনিংসে তার রানের গড় x, তাহলে তার 16তম ইনিংসে রানের সমষ্টি হচ্ছে 16x, আর 17তম ইনিংসে 3 বেড়েছে মানে 17তম ইনিংসে রানের গড় হয়ে যাবে 17x + 3, ঠিক আছে। তো 17x + 3, আর এই যে 16তম ইনিংসের রান 16x, এই দুটো তোমরা বিয়োগ করবে, করে কত পাবে? 85, কারণ 17তম ইনিংসের রান ছিল 85। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে x + 351 ইকুয়াল টু হচ্ছে 85। তো x ইকুয়াল টু তোমরা পেয়ে যাবে 85 থেকে 51 বাদ দিলে 34। তো x হচ্ছে 34, আর x + 3 কত হয়ে যাবে? x + 3 হবে 34 আর 3 37। তো এইভাবেও কিন্তু তোমরা 17তম ইনিংসের x ধরেও বার করতে পারো, আর এইভাবে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে বার করতে পারো। দুটো নিয়ম কিন্তু আমি বলে দিয়েছি। এর পরের অঙ্ক দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, গড় থেকে অঙ্ক পাবে, বেশিরভাগ অঙ্ক সব পাটিগণিত থেকে পাবে। বারবার করে বলছি 25-এর ভিতরে 22টা অঙ্ক পাটিগণিত থেকে থাকবে। তো এখানে বলছে এ আর বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করে। তাহলে এ আর বি দুজন মিলে করছে, তাই বলে আমি লিখলাম a + b। তো a + b দুজন মিলে একটা কাজ করছে কত দিনে? 15 দিনে। আর এ একা সেই কাজটি করছে কত দিনে? 18 দিনে। তাহলে দুজন মিলে করলে তো নিশ্চয়ই টাইম কম লাগবে। এখন এই 15 আর 18 যদি লসাগু করি তাহলে কত দাঁড়ায় বলো তো? 90। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো 90 হচ্ছে কি? টোটাল ওয়ার্ক। এখন এই 90কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 15 90। তাহলে a + b কী করে? একদিনে 6 ইউনিট কাজ করে, একদিনে 6 ইউনিট কাজ করে। আর এ একদিনে কত ইউনিট করে? 90কে 18 দিয়ে ভাগ করলে 5 ইউনিট করে। তাহলে a + b 6 করছে, a 5 করছে, তাহলে b কত ইউনিট করবে? 6 - 5 মানে 1 ইউনিট কাজ করবে। তো এখানে বলছে b একা সেই কাজটি কত দিনে করতে পারবে। তো b একদিনে 1 ইউনিট কাজ করে, টোটাল কাজ হচ্ছে 90, তাহলে b কত দিনে শেষ করবে? b 90/1 মানে 90 দিনে কাজটি শেষ করবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। এরপরে এই যে অংশীদারি কারবার, এখান থেকে একটা অঙ্ক থাকবে। অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে।
তো 84 নম্বর প্রশ্ন দেখো আমরা প্রায় সব শেষ করে ফেলেছি। 85টা প্রশ্নের ভিতরে যে কটা অঙ্ক ছিল সব কিন্তু আমি একদম ইজিয়েস্ট মেথডে একদম সিম্পল ওয়েতে শিখিয়েছি, শর্টকাট মেথড প্লাস বুঝিয়েও দিয়েছি। দেখো কী বলছে, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় খাটালো। এ আর বি লাভ সমান হলে এ কত টাকা ব্যবসায় নিযুক্ত করেছিল, তাদের লাভ কিন্তু সমান হচ্ছে। তো আমরা সবাই একটা ফর্মুলা কম বেশি জানি যে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, যতটা টাইম দিচ্ছি তার ফলে আমরা কী পাবো, প্রফিট পাবো। তো এখানে দেখো এ ইনভেস্ট করছে কত, 1800 টাকা, তো তার টাইমটা বলা নেই, টাইমটা আমি লিখে রাখলাম টি। তো সে এত টাকা টি সময়ের জন্য বিনিয়োগ করছে, এটাই হচ্ছে তার প্রফিট। আর দুজনের প্রফিট কী বলেছে, সমান। আর বি কত, 1000 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করছে, তো এটাই হচ্ছে বি এর প্রফিট। তো দুজনের প্রফিট সমান করে দিলাম। এখন দেখো এই 2 শূন্য দিয়ে 2 শূন্য ক্যান্সেল করলাম, আর 9 দুগুণে 18, আর এই সাইডে 10 ছিল, 2 দিয়ে 10কে কাটলে 5। তো টি ইকুয়াল টু আমরা কত পেলাম, 5 মান্থ। তো এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল, তো এর টাকা কিন্তু 5 মাস তার ব্যবসায় নিযুক্ত ছিল। তো গাইস এই ছিল আজকের কনস্টেবল মানে 2018 কনস্টেবল মেন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিলো সবগুলো আমি কিন্তু তোমাদের করিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই টাইপের কিন্তু আরও অনেক ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে, জিকের ক্লাসও পাবে, রিজনিংয়ের ক্লাসও পাবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।